মাত্রই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে, ঘুমানোর জন্য প্রিপারেশন নিচ্ছিল। তখনই জিমিন সুগার রুমে আসে। ইউনো বাইরে ছিল, যার কারণে সুগা ওর রুমের দরজাটা বন্ধ করেনি। জিমিন এসে ধাপ করে সুগার বেডের উপরে শুয়ে পড়লো। সুগা একটু বিরক্তিকর দৃষ্টিতে জিমিনের দিকে তাকালো। এত রাতে এখানে কি যাস? আর আমার রুমে পারমিশন না নিয়ে ঢুকেছিস কেন? যা বের হ। আমি আজকে রাতে তোমার সাথেই ঘুমাবো, তাই এখানে চলে আসলাম। হোয়াট? মাথাটা এত খারাপ হয়ে গেছে নাকি? আস্তে আস্তে বড় হচ্ছিস আর বুদ্ধি সত্যি কি সব লোপ পাচ্ছে? যা এক্ষুনি বের হ আমার রুম থেকে। আমার মাথাটা দুটোই ঠিক আছে, আমি তো তোমার সাথেই ঘুমাবো। বেশি কথা না বলে আমার পাশে এসে শুয়ে পড়ো তো। জিমিনের কথা শুনে সুগার মাথায় যেন একদম আগুন জ্বলে উঠলো। ও গিয়ে জিমিনকে এক টানে বিছানা থেকে উঠে দাঁড় করালো। তারপর নিজের গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে জিমিনের গালে দুটো থাপ্পড় মারলো। তোর লজ্জা শরম কিছুই নেই তাই না? যদি থাকতো তাহলে এত রাতে একটা ছেলের রুমে এসে বলতি না যে এখানে ঘুমাবি। ক্যারেক্টারলেস নির্লজ্জ মেয়ে একটা। একবারও ভেবে দেখলি না যে আমি চাইলে তোর সাথে ঠিক কি কি করতে পারি? মনের মধ্যে নিজের মান সম্মান হারানোর ভয় ডর কিছুই নেই তাই না? আর কিভাবে থাকবে? যতদিন যাচ্ছে তুই একটা নোংরা মেয়েতে পরিণত হচ্ছিস। যা এক্ষুনি বের হ আমার রুম থেকে, নাহলে তোর এমন অবস্থা করব কালকে সকালে কাউকে মুখ দেখাতে পারবি না। জিমিন গালে হাত দিয়ে ছল ছল চোখে সুগার দিকে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে একবার চোখের পলক ফেললে টুপ করে ওর চোখের পানিটা গালে গড়িয়ে পড়বে। তবে এই কান্নাটা থাপ্পড় খাওয়ার জন্য না। সুগার এরকম জঘন্য কথা শুনে জিমিনের অনেক খারাপ লাগছে। ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম নোংরা জঘন্য কথা শোনার চেয়ে মরে যাওয়া ভালো। জিমিন তো শুধুমাত্র একটু সুগার সঙ্গে দুষ্টুমি করতে এসেছিল, কিন্তু সুগা যে ব্যাপারটা এত সিরিয়াসলি নিয়ে নেবে জিমিন সেটা ভাবতেও পারেনি। তখনই সুগা এসে জিমিনের গাল চেপে ধরে বলতে লাগলো, এই 4 বছরে তোর অনেক জ্বালা সহ্য করেছি। ভালোবাসার নাম করে সারাক্ষণ আই লাভ ইউ বলা, যখন তখন যেখানে সেখানে জান বলে ডাকা, হঠাৎ করে এসে জড়িয়ে ধরা, এটা সেটা গিফট করে পাঠিয়েছিস, সবকিছু মেনে নিয়েছি। বড়দের কাউকে কখনো এই বিষয়টা বলিনি। ভেবেছি তুই এখনো অনেক ছোট, তাই হয়তো এই বাচ্চামোগুলো করিস, কিন্তু না, এখন তো দেখছি তুই এগুলো ইচ্ছা করে করিস। আসলে কি বলতো, তুই অতিরিক্ত মাত্রায় ছ্যাঁচড়া এবং বাজে একটা মেয়ে। ছেলেদের দেখলে গায়ে পড়ে অসভ্যতামি শুরু করে দিস। আর তোর কি মনে হয় আজকে দুপুরে ডাইনিং টেবিলে কি ঘটেছে সেটা আমি জানি না? আমি সবকিছুই জানি। তে আর ন্যান্সির কথা শুনে আমি সবকিছুই বুঝেছিলাম, শুধুমাত্র সবার সামনে রিঅ্যাক্ট করিনি। আর তোকে কি বা বলবো? তোর মধ্যে তো লজ্জা শরম বলতে কিছুই নেই। তোকে কিছু বললেও গায়ে লাগবে না। আর তুই এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস? যা এক্ষুনি রুম থেকে বের হ, নচেত ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিব। সুগার কথাগুলো শুনে জিমিনের চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। জিমিন সহজে কান্না করে না। জীবনে এত অপমান মনে হয় ওর কোনো শত্রু করেনি ওকে, যে অপমানটা ওর ভালোবাসার মানুষটা করলো। জিমিন তো শুধু হাত দিয়ে নিজের চোখের পানিগুলো মুছছে। জিমিন চলে যেতে নিলেই আবার ঘুরে বলে ওঠে, অনেক অপছন্দ করো আমাকে তাই না? হয়তো অনেক ঘৃণা করো, কিন্তু আমি সেটা কেন করতে পারি না বলো তো? কেন এত অপমান করার পর বারবার তোমার কাছে ফিরে আসি? কেন হাজার চেষ্টা করেও তোমার থেকে দূরে থাকতে পারি না? কেন আমি এত চেষ্টা করেও তোমাকে ভুলে যেতে পারি না? হঠাৎই কথাগুলো বলাতে সুগা অবাক দৃষ্টিতে জিমিনের দিকে তাকালো। মেয়েটাকে এখন বড্ড বেশি অচেনা লাগছে। যে মেয়েটাকে একটু আগে অনেক চঞ্চল লাগছিল, সুগার দেখে অনেক বিরক্ত লাগছিল, হঠাৎ করেই মেয়েটা যেন পাল্টে গেল। ওর মধ্যে শান্ত একটা আভাস চলে এসেছে। জিমিন সুগার আরেকটু কাছে গিয়ে বলতে লাগলো, জানো, তোমাকে যখন আমি ফার্স্ট টাইম হসপিটালে দেখেছিলাম তখন আমি তোমার উপর বড়সড় একটা ক্রাশ খেয়েছিলাম। অবশ্য তখন সেটা ক্রাশ, প্রেম বা ভালোবাসা কোনটা ছিল আমি নিজেও জানি না, তবে তোমাকে খুব ভালো লেগেছিল। আর সেই ভালো লাগাটাই আস্তে আস্তে ভালোবাসাতে রূপ নেয়, আর সেটা আমি নিজেও জানি না। আর তোমাকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় অন্যায় ছিল। আমি সেই অন্যায় শাস্তিগুলো এতদিন ধরে পাচ্ছি। আমি যতবার তোমাকে ভালোবাসার কথা বলেছি তুমি ততবারই আমাকে অপমান করেছো, কিন্তু দিন শেষে আমি একটা ছ্যাঁচড়া ক্যারেক্টারলেস মেয়েতে পরিণত হলাম তাই না? আমি তো তোমাকে ছাড়া কখনো কোনো ছেলের দিকে তাকাইও নি। তাহলে তুমি কোন দিক থেকে বললে আমি একটা ক্যারেক্টারলেস মেয়ে? আমি ছেলেদের দেখলে তাদের গায়ে ঢলে পড়ি? আমি তো শুধুমাত্র তোমার সঙ্গে একটু মজা করতে এসেছিলাম, আর তুমি আমাকে, যাই হোক, অপমানটা ভালো করেই করছো। যদি আজকের পর থেকে এই নির্লজ্জ মেয়েটার একটু লজ্জা হয় আর তোমার পেছনে ছ্যাঁচড়ার মতো পড়ে থাকা একটু বন্ধ করে দেয়, আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। এই ক্যারেক্টারলেস মেয়েটা তোমার থেকে অনেক দূরে চলে যাবে। বলেই জিমিন এক দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। জিমিন যেতেই সুগা ধাপ করে খাটের উপর বসে পড়লো। আজকে জিমিনের কথাগুলো ওর ভেতরটা নাড়িয়ে দিয়েছে। সুগার মনে হচ্ছে ওকে একটু বেশি বেশি করে ফেললো, মারাত্মক কিছু ভুল করে ফেলেছে। আর এই ভুলের মাসুল সুগাকে হয়তো অনেক খারাপ ভাবে পোহাতে হবে।
সকালেতে ঘুম থেকে ওঠার আগেই জাঙ্কুক অফিসের জরুরি কাজের বাহানা দিয়ে চলে গেছে। তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো জাঙ্কুক ছাড়া বাকিরা সবাই বসে ব্রেকফাস্ট করছে। তে ভাবলো জাঙ্কুক হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি, একটু পরে আসবে, তাই ও চুপচাপ বসে পড়লো। তের এখন জাঙ্কুকের সাথে অনেক বেশি কথা বলতে ইচ্ছা করছে। কালকে যে তে জাঙ্কুকে টাচ করার জন্য কান্না করেনি এটা জাঙ্কুকে বলতে হবে। শুধু তে এটা ভাবছে যে জাঙ্কুক যেন ওকে কোনো বিষয়ে ভুল না বুঝুক, শুধু এতটুকুই। তে খাওয়ার মধ্যে বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছিল যে জাঙ্কুক কখন নিচে আসবে, কিন্তু জাঙ্কুকের কোনো পাত্তাই নেই। আর এদিকে সুগা খাওয়ার মধ্যে বারবার জিমিনের দিকে তাকাচ্ছিল, কিন্তু জিমিন ভুল ক্রমেও সুগার দিকে তাকাচ্ছে না, চুপচাপ নিজের মতো করে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। ওর চোখটা আজকে ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে হয়তো সারা রাত ঘুমায়নি। অন্য দিনগুলোর মতো আজকে জিমিনের চেহারায় সাজগোজ নেই, মুখটা একদম মলিন করে রেখেছে। সুগার কেন জানো জিমিনকে এভাবে দেখতে অনেক খারাপ লাগছে, মনের মধ্যে একটা গিল্টি ফিল হচ্ছে। ভাবছে কালকে রাতের ব্যাপারটার জন্যই আজকে জিমিনের এই অবস্থা, কিন্তু ওই বাকি করত। জিমিনের কথাগুলো শুনে ওর ভীষণ রাগ উঠে গিয়েছিল, তাই মুখে যা এসেছে তাই বলে দিয়েছে। এদিকে তে ব্রেকফাস্ট শেষ করে অনেকক্ষণ টেবিলে বসে থাকলো, কিন্তু জাঙ্কুকের আসার কোনো নাম গন্ধই নেই। তাই ভার্সিটিতে যাবে বলে উপরে গিয়ে রেডি হতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নেমে আসে, আর নিচে এসে জানতে পারে জাঙ্কুক সকালেই চলে গেছে। তে ভীষণ খারাপ লাগছিল, জাঙ্কুক কি ওকে ভুল বুঝে চলে গেল? এবার কি হবে? এবার জাঙ্কুকের ভুলটা কিভাবে ভাঙবে? তের মনে জাঙ্কুকের প্রতি বেশ অভিমান জমা হলো। এভাবে ওকে কিছু না বলেই চলে গেল। জাঙ্কুক তের সাথে একবার দেখাও করলো না, এই ওনার ভালোবাসার নমুনা। সবসময় তো আমি কিছু না বলতেই বুঝে যান, কিন্তু আজকে বলে বোঝাতে চাইলাম আপনি না শুনে চলে গেলেন। আপনি এত অদ্ভুত কেন বলুন তো? আপনি কাছে আসলে সহ্য করতে পারি না, আর এখন দূরে চলে গেছেন সেটাও মেনে নিতে পারছি না। আমি এখন আপনার সাথে কিভাবে দেখা করব? এই ভেবে তে মন খারাপ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। দেখতে দেখতে 3টা দিন কেটে যায়। সেদিনের পর থেকে তে শুধু জাঙ্কুকের কথাই ভাবছে। এই 3 দিন তে একটু ব্যস্ত ছিল, ওর ভার্সিটিতে একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা, আর সেটাই রেডি করছিল। আজকে সারা রাত ধরে তে সেই অ্যাসাইনমেন্ট গুলোই প্রস্তুত করেছে। সকালে ঘুম থেকে উঠেই ঘড়িতে তাকিয়ে দেখলো 10টা বেজে গেছে। ও শিট, এত দেরি কিভাবে হয়ে গেল? আমি তো 6:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম। আরে ননসেন্স, ঘড়িটা আমাকে 10টার সময় ডাক দিচ্ছে। তখন ইয়ুনজুন তেকে ডাকতে আসে। এসে দেখে তে তো ঘড়িটাকে বকাবকি করছে। কি রে তে, ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ উঠেছি, কিন্তু ঘড়ির অ্যালার্মটা বন্ধ হয়ে গিয়েছিল। তুমি আমাকে একটু ডাক দেবে না? আমার তো লেট হয়ে গেছে। অলরেডি 3বার ডাক দিয়েছি, এই নিয়ে 4বার ডাক দিতে আসলাম। আর কতবার ডাক দিব? এবার আমি যাই, অলরেডি আমারও অনেকটা দেরি হয়ে গেছে। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে যাস। বলেই ইয়ুনজুন চলে গেল। ইয়ুনজুন চলে যেতেই তে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। কিছুক্ষণের মধ্যেই তে ওয়াশরুম থেকে বের হয়ে এসে ঝটপট করে রেডি হয়ে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেশ খানিকটা বেজে গেছে, তাই সিদ্ধান্ত নিল ব্রেকফাস্ট না করেই চলে যাবে। ভার্সিটিতে গিয়ে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে ক্যান্টিনে গিয়ে খেয়ে নেবে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি ঘটলো বই খাতাগুলো ব্যাগে তোলার সময়। তে দেখলো সারা রুমের কোথাও অ্যাসাইনমেন্টের পেপার গুলো নেই। তে পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে ফেললো, কিন্তু কোথাও অ্যাসাইনমেন্টের পেপার গুলো নেই। কিন্তু ওর স্পষ্ট মনে আছে কালকে রাতে সব রেডি করে ও টেবিলের উপরে রেখেছে। হঠাৎই তের চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নার উপরে। সেখানে পিঙ্ক কালার একটা কাগজে চিরকুট টাইপের কিছু একটা আটকানো ছিল। তে দ্রুত গিয়ে সেটা হাতে নিল। চিঠিটা খুলতে কিছু লেখা দেখতে পেল। মাই ডিয়ার পেটনি, তোর অ্যাসাইনমেন্টের কাগজগুলো আমি নিয়ে যাচ্ছি। এগুলো যদি ঠিক টাইমে জমা দিতে চাস তাহলে গাড়ি নিয়ে সোজা জাঙ্কুক ভাইদের নিয়ে অফিসে চলে আয়। আর যদি না নিতে চাস তাহলে সোজা ভার্সিটিতে চলে যা। তারপর ওই সারা টাটুর বিদেশি স্টাইলের বগাগুলো শোন। ইট ইজ দ্য গ্রেট ইউর ব্রাদার মিন ইয়ংগি। সঙ্গে সঙ্গে তে চিঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার দিয়ে বলে উঠলো, কচ্ছপের বাচ্চা, আমি যদি আজকে অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারি না তাহলে তোকে দ্য গ্রেট থেকে দ্য ব্রেড বানিয়ে দিব। আর সেই ব্রেডগুলো টোস্ট মেকারে দিয়ে টোস্ট বানিয়ে খাবো। কত বড় সাহস, আমার অ্যাসাইনমেন্টের পেপারগুলো নিয়ে গেছে। কালকে সারা রাত জেগে জেগে লিখেছি। শয়তান একটা ছেলে, এমনি আমার লেট হয়ে গেছে। এরপর তে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই অফিসে গিয়ে পৌঁছালো। তে অনেকক্ষণ যাবত অফিসের ওয়েটিং রুমে বসে আছে। টেনশনে গলা শুকিয়ে রীতিমতো কাঠ হয়ে গেছে। ওর ভীষণ ক্ষুধাও লেগেছে। এমনি আমার লেট হয়ে গেছে। ওকে কে বলেছিল অ্যাসাইনমেন্টের পেপারগুলো এখানে নিয়ে আসতে? তে বারবার ওর হাতে থাকা ঘড়িটার দিকে তাকাচ্ছে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা 12টার সময়, এখন অলরেডি 11:45 বাজে, মানে আর মাত্র 15 মিনিট টাইম আছে। এর মধ্যে যদি তে ভার্সিটিতে গিয়ে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে না পারে তাহলে ওর ক্লাস টেস্টের মার্ক কাটা হবে। এত কষ্ট করে খেটে খুঁটে অ্যাসাইনমেন্ট গুলো করেছে, সেগুলো সব বিফলে যাবে। তের তো এখন বড্ড বেশি কান্না পাচ্ছে। তে তো এখানে আসার সাথে সাথেই রিসিপশনিস্টকে রিকোয়েস্ট করেছিল সুগার সাথে দেখা করতে দিতে, কিন্তু উনি
কোনো মতেই তেকে ভেতরেই যেতে দিচ্ছে না। রিসেপশনিস্ট বলেছে জাঙ্কুক নাকি একটু আগেই একটা প্রবলেমের কারণে হঠাৎই মিটিং ডেকেছে আর বলেছে বাইরের কাউকে যেন ভিতরে ঢুকতে দেওয়া না হয়। সুগা আর ইউনো সেই মিটিং এই আছে। তে তো বারবার করে বলছে ও সুগার বোন হয়, কিন্তু রিসেপশনিস্ট মেয়েটা ওর কথা একটু বিশ্বাস করছে না। উল্টো মেয়েটি ভেবেছে তে সুগার সাথে দেখা করার জন্য মিথ্যা কথা বলছে। এই অফিসটা একদম নতুন, মাত্র কয়েকদিন আগেই উদ্ভাবন করা হয়েছে। এখানকার স্টাফরা সব নতুন, তাই তেকে কেউ চিনতে পারছে না। এদিকে তাড়াহুড়োর চোটে তে ফোনটা বাসায় ফেলে এসেছে, যার কারণে তে সুগা বা ইউনো কাউকে ফোন দিতে পারছে না। তে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11:50 বাজে, তার মানে আর মাত্র 10 মিনিট টাইম আছে। এখন কি হবে? আমি এখন পেপারটা নিবই কখন আর ভার্সিটিতে যাব কখন? এখান থেকে ভার্সিটিতে যেতে তো অন্তত পক্ষে 15 মিনিট সময় লাগবে। তে দৌড়ে আবার রিসেপশনে গেল এবং রিসেপশনে থাকা মেয়েটাকে আবার রিকোয়েস্ট করতে লাগলো, আপু প্লিজ আমাকে একটু ভিতরে যেতে দিন। আমি কথা দিচ্ছি আমি মিটিং রুমের আশেপাশেও যাব না। আমি শুধু আমার সুগা ভাইয়ার কেবিনে একটু চেক করব। আমার মনে হয় আমার পেপারগুলো ও কেবিনে রেখেছে। দরকার হলে আপনিও আমার সাথে চলুন। বিশ্বাস করুন আমি কোনো জরুরি কাগজপত্র হাত দিব না, শুধু আমার অ্যাসাইনমেন্টের পেপারগুলো নিয়ে এখান থেকে চলে যাব। দেখুন এগুলো যদি আমি ঠিক সময়ে ভার্সিটিতে জমা দিতে না পারি তাহলে আমার এক্সামে সমস্যা হবে। তের কথা শুনে মেয়েটা কপাল কুঁচকালো, চোখে মুখে একটা বিরক্তিকর ছাপ নিয়ে এসে বলল, এই আজব মেয়ে তো তুমি একটা, বারবার এইভাবে বিরক্ত করছো কেন? চুপচাপ ওইখানে গিয়ে বসো। স্যাররা মিটিং শেষ করে বের হো, তারপর তুমি যা বলার বলো। অবশ্য ওনারা যদি সুযোগ দেয় তাহলেই বলতে পারবে। ওনাদের সাথে সামান্য দেখা করতে গেলেও আগের থেকে ডেট ফিক্সড করে রাখতে হয়। আর তুমি এসে হুট করে বলবে ওনাদের সাথে কথা বলবে আর ওনারা কথা বলতে চলে আসবে। আর সুগা স্যারের কেবিন তো দূরেই থাক, আমি তোমাকে এখান থেকে ভিতরে যেতে দেব না, কারণ এটা আমার ডিউটি। আচ্ছা আপনি আমাকে ভেতরে ঢুকতে না দিলে সুগা ভাইয়ের কাছে কল দিয়ে বলুন তে এসেছে, তাহলেই হবে। ফোন টোন দিতে পারবো না। আর তুমি না বলে তুমি ওনার বোন, তাহলে তোমার ফোন দিতে সমস্যা কি? তুমি তোমার ফোনটা বের করে ফোন দাও। অবশ্য নাম্বার থাকলে তো ফোন দেবে, আজব পাবলিক। কথাটা বলে মেয়েটা মুখ পাকা করে একটা হাসি দিল। তে বেশ ভালো করে বুঝতে পারলো যে মেয়েটা ওকে টিচ করে কথাটা বললো। তবু তে তাচ্ছিল্য ভাবে বলে উঠলো, আমি তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় আমার ফোনটা বাসায় ফেলে এসেছি। না হলে এখানে আসার সাথে সাথেই আমি আমার ভাইয়াকে ফোন দিতাম। তাই বলছি প্লিজ তাড়াতাড়ি একটু ভাইয়াকে ফোন করুন। এই মেয়ে শোনো, এইসব অজুহাত নিজের কাছেই রাখো। তুমি কি ভেবেছো তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব? বোকা পেয়েছো নাকি আমাদেরকে? যে কেউ এসে বলবে সে সুগা স্যারের বোন হয় আর আমরা সেটা বিশ্বাস করে নিব। আর বললে কি সুগা স্যারের বোন হওয়া যায় নাকি? এখনো ভালো ভালোই বলছি, বিরক্ত করো না। ওইখানে গিয়ে চুপচাপ বসে থাকো, না হলে বডিগার্ড ডেকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। হঠাৎই মেয়েটা এত জোরে কথাটা বলেছে, অফিসের সব স্টাফ এখন ওদের দিকে তাকিয়ে আছে। সবাই এভাবে তাকিয়ে আছে বলে তে তো ভেতর থেকে লজ্জায় পড়ে গেল। ওর ইচ্ছা করছে এখন মাটির সঙ্গে মিশে যেতে। এখানে এসে এভাবে অপমানিত হবে ও সেটা ভাবতেই পারেনি। দুটো ছেলে ওদের নিজেদের ডেস্ক থেকে উঠে এসে তে সামনে দাঁড়ালো। ওদের মধ্যে একটা ছেলে রিসেপশনিস্ট মেয়েটাকে বলল, কি হয়েছে সুহি, এভাবে চেঁচাচ্ছ কেন? কোনো সমস্যা? দেখুন না স্যার, এই মেয়েটা কখন থেকে উল্টাপাল্টা কথা বলে মাথা খেয়ে যাচ্ছে। ও নাকি সুগা স্যারের বোন হয়, স্যারের কাছে নাকি ওর কোন পেপার আছে, আর সেগুলো নিতে এখন স্যারের কেবিনে যেতে চাচ্ছে। আমি বলেছি যেতে দিব না, তাই ও বলেছে স্যারের কাছে ফোন দিতে। ওর ফোন নাকি ভুলে বাসায় ফেলে এসেছে, না হলে নাকি নিজেই ফোন দিত। মেয়েটার কথা শুনে ছেলে দুটো অনেক জোরে জোরে হেসে দিল। বাকিরা সবাই ওদের দিকেই তাকিয়ে আছে, কেউ কেউ তো মুখ টিপে টিপে হাসছে। আরে হাসবেন না স্যার, আমার তো অনেক রাগ হচ্ছে, রাগে গা জ্বলে যাচ্ছে। কোথা থেকে যে এসব পাগল ছাগল গুলো আসে কিছুই বুঝি না। হঠাৎই সামনে থাকা ছেলে দুটোর মধ্যে একটা ছেলে তের দিকে হাত বাড়িয়েছে। এভাবে হাত বাড়াতে দেখে তে তো 2 পা পিছিয়ে গেছে। হ্যালো মামুনি, তুমি তো সুগা স্যারের বোন তাই না? তুমি যদি সুগা স্যারের বোন হও তাহলে তো আমি আমেরিকার প্রেসিডেন্ট। কামন আমার সাথে হ্যান্ডশেক করো। স্যার আপনি যে কি বলেন না, আপনিও তো দেখি বেশ ভালোই মজা নিচ্ছেন। ও তো সুগা স্যারের বোন, তাই আমেরিকার প্রেসিডেন্টের সাথে হ্যান্ডশেক করতে চায় না। মেয়েটা কথাটা বলে জোরে জোরে হেসে দিল। এদের সবার কথা শুনে তের ভীষণ মন খারাপ হয়ে গেল। ও তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। হঠাৎই একটা মেয়ে এসে বলতে লাগলো, এই সোহি তুমি এসব কি বলছো? মেয়েটা কেন মিথ্যা কথা বলবে? ও তো সত্যি সত্যি সুগা স্যারের বোন হতে পারে। আর মেয়েটা যদি সত্যি সত্যি সুগা স্যারের বোন হয় তাহলে তুমি কি করবে? এই শোনো, সবাইকে দেখলেই বোঝা যায় কে কার কি হয়। তুমি নিজের কাজ করো। তুমি যদি এসব বুঝতে তাহলে রিসেপশনেই বসতে। আর হ্যাঁ, এসব আলতু ফালতু
কত মেয়ে তো স্যারদের সাথে দেখা করতে আসে, তারা কি সবাই দেখা করতে পারে? হঠাৎই সবার হাসি থেমে গেছে, চারদিকের পরিবেশ একদম নিস্তব্ধতায় ভরে গেছে। সবাইকে এভাবে হঠাৎ করে থেমে যেতে দেখে তে মাথা তুলে সামনের দিকে তাকালো, দেখলো জাঙ্কুক একটা ফাইলের দিকে তাকিয়ে কিছু একটা খুব মনোযোগ দিয়ে দেখছে আর হাসছে। জাঙ্কুকের পেছনেও 4-5 জন লোক হেঁটে আসছে, সবাই ফর্মাল গেটআপে আছে। জাঙ্কুককে দেখে একে একে সবগুলো স্টাফ দাঁড়িয়ে গেল। তে তো এখন চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। এতক্ষণ বেশ কষ্ট করে কান্না আটকে রেখেছিল, এখন তে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। দৌড়ে গিয়ে জাঙ্কুককে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ করে তে দৌড়ে এসে ভাবে জাঙ্কুককে জড়িয়ে ধরাতে জাঙ্কুক তো একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছে। জাঙ্কুকের হাত থেকে ফাইলটা নিচে পড়ে গেল। জাঙ্কুকের মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে, না হলে হঠাৎ করে কোনো কথাবার্তা নেই তে এখানে কেন আসবে। তে তো এখন জাঙ্কুকের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ ধরে অপমান সহ্য করেছে, চোখের পানি যেন এখন আর বাদই মানছে না। জাঙ্কুক আস্তে করে তের মাথায় হাত রেখেছে, তে তো এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। অফিসের সব স্টাফরা তো ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখনই সেই সুহি নামের মেয়েটা এগিয়ে এসে বলতে লাগলো, এই মেয়ে, কি করছো? স্যারকে এভাবে জড়িয়ে ধরেছো কেন? ছাড়ো বলছো ওনাকে। তে তো জাঙ্কুককে সেভাবে জড়িয়ে ধরে এখনো কান্না করছে। মেয়েটি গিয়ে ওর ডেস্ক থেকে বেল বাজালো, সঙ্গে সঙ্গে দুজন বডিগার্ড এসে সেখানে হাজির হলো। বডিগার্ড গুলো আসতে সেই মেয়েটা বলে উঠলো, এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও, এই মেয়েটার অসভ্যতা অনেকক্ষণ ধরে সহ্য করছি। বডিগার্ড গুলো তের দিকে 2 পা এগিয়ে আসতেই জাঙ্কুক একদম অগ্নি চোখে ওদের দিকে তাকিয়েছে। এই ভুলটা কেউ ভুলেও করো না, যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও, আর এক পা সামনে এগিয়ে আসলে এখান থেকে কেউ প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবে না। জাঙ্কুকের কথা শুনতে বডিগার্ড গুলো ভয়ে পিছিয়ে যেতে লাগলো। অফিসের সবাই অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তেকে নিজে থেকে ছাড়িয়ে হাত টেনে ধরে এতক্ষণ তে যেখানে বসেছিল সেখানে নিয়ে গিয়ে বসালো। এরপর জাঙ্কুক তের সামনে এক হাঁটু গেড়ে বসেছে। এরপর জাঙ্কুক তের 2 গালে আলতো করে হাত রেখে ওর চোখের পানি মুছে দিচ্ছিল। তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল এবং তের চোখটা অনেকটা লাল হয়ে গেছে। কি হয়েছে তে পাখি, হঠাৎ কেন এখানে এসেছো? তে জাঙ্কুকের কথার কোনো জবাব দিল না। ও নিজের মতো করে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? কেউ কিছু বলেছে? কে কি বলেছে আমাকে বলো। তে এখনো চুপ করে আছে। অফিসের সবাই অবাক চোখে জাঙ্কুক আর তের দিকে তাকিয়ে আছে। যে ছেলে ভালো করে কারোর সাথে কথা অবধি বলে না, কখনো হাসে না, সবসময় চেহারায় গম্ভীর একটা ভাব ফুটিয়ে রাখে, সে আজকে এতটুকু একটা মেয়ের সামনে হাঁটু কেড়ে বসে আদুরি গলায় কথা বলছে। এটাও যে কোনোদিন দেখতে হবে, অফিসের স্টাফরা সেটা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। আহাতি পাখি, না বলে বুঝবো কিভাবে যে তোমার কি হয়েছে? প্লিজ বলো, কি হয়েছে তোমার? জাঙ্কুকের কথা শুনে যেন তে কান্নার বেগ আরো বেশি বেড়ে গেল। জাঙ্কুক তো বুঝতেই পারছে না যে হঠাৎ তের কি হলো, এতটা কান্না করছে কেন। আচ্ছা, ইটস ওকে, তোমাকে কিছু বলতে হবে না, ঠিক আছে? কেঁদো না এভাবে, একটু পানি খাবে? তে হ্যাঁ না কিছুই বললো না। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। তাকাতেই ওখানে উপস্থিতের সবার আত্মা যেন কেঁপে উঠেছে। এতক্ষণ যে লোকটা শান্ত গলায় কথা বলছিল, ঘাড়টা ঘুরাতেই তার শান্ত চেহারাটা যেন ভয়ঙ্কর হয়ে গেল। জাঙ্কুক একটা স্টাফের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, 1 গ্লাস পানি নিয়ে আসুন। জাঙ্কুকের কথা বলতে দেরি হয়েছে, কিন্তু লোকটার যেতে 1 সেকেন্ড দেরি হয়নি। লোকটা দ্রুত গিয়ে 1 গ্লাস পানি নিয়ে এসে জাঙ্কুকের হাতে দিল। জাঙ্কুক পানিটা তের দিকে বাড়িয়ে দিল। তে পাখি, পানিটা খাও আর আমার দিকে তাকাও। তে তো গ্লাসটা হাতে নিয়ে জোরে ফ্লোরে ছুঁড়ে মারলো। গ্লাসটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। লাগবে না আমার পানি, আপনার পানি আপনিই খান, না হয় আপনার ওই গুণধর ভাইকে গিয়ে খাওয়ান। অসভ্য একটা ছেলে, 2 দিন ধরে রাত জেগে জেগে অ্যাসাইনমেন্ট গুলো করেছি, আর সেগুলো সব নিয়ে এখানে চলে এসেছে। বলেছে অ্যাসাইনমেন্ট গুলো নিতে হলে অফিসে আসতে হবে, তারপর দেবে। আমি এখানে এসে ওনাদের সবাইকে কতবার রিকোয়েস্ট করলাম, কিন্তু ওনারা কেউ আমাকে একটু ভেতরে ঢুকতে দিল না, উল্টো আমাকে অপমান করলো। এখন আর আমার পেপারস গুলো জমা দেওয়া হবে না। 12টার উপরে বেজে গেছে, এক্সামে আমি সবার চেয়ে কম মার্কস পাবো, আমি ফেল করব। কথাগুলো বলে তে তো আরো জোরে জোরে কান্না করতে লাগলো। এর কথাগুলো শুনতে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। ও আগেই বুঝতে পেরেছিল যে এখানে কিছু একটা ঘটেছে, না হলে তে এভাবে কান্না করবে না। কে তোমাকে অপমান করেছে, আর কেই বা তোমাকে ভেতরে ঢুকতে দেয়নি? আমাকে বলো। তে কোনো কথা বললো না, মাথা নিচু করে বসে আছে। জাঙ্কুক বুঝলো যে তেকে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না, তে কিছুই বলবে না। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়িয়ে স্টাফদের সামনে রাগী কণ্ঠে বলতে লাগলো, ওকে কে ভেতরে ঢুকতে দেয়নি? জাঙ্কুকের ভারী কণ্ঠে সবাই তো চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের সবাইকে কিছু একটা জিজ্ঞাসা করছি, ওকে কে ভেতরে ঢুকতে দেয়নি? ভালোই ভালোই সবাই আনসারটা দিন, নাছাড়া প্রত্যেককে শাস্তি পেতে হবে। জাঙ্কুকের কথা শুনে সবাই কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলো। জাঙ্কুক এতক্ষণ এমনিতেই রেগেছিল, এখন সবাইকে চুপ থাকতে দেখে যেন রাগটা আরো বেশি বেড়ে গেল। বাহ, আমি আপনাদের সাহস দেখে অনেক বেশি অবাক হচ্ছি। আমি প্রশ্ন করছি আর আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন। কি নিজেদের জীবনের থেকে কি মায়া দেওয়ার
সব উঠে গেছে? আমি আবারও জিজ্ঞাসা করছি, আমার তে পাখিকে কে ভিতরে ঢুকতে দেয়নি? জাঙ্কুকের কণ্ঠ শুনে যেন তেও কেঁপে উঠেছে। স্টাফরা সবাই ভয় পেয়ে আছে। তাদের মধ্যে সেই মেয়েটা, যে মেয়েটা বলেছিল যে তে হয়তো সত্যি সুগার বোন হয়, সেই সামনে সে সবটা ঘটনা জাঙ্কুকে খুলে বলল। এবং সব শুনে জাঙ্কুকের ইচ্ছা করছে সেই সুহি নামের মেয়েটাকে একদম কাঁচা চিবিয়ে খেতে। অন্যদিকে সুগার মিটিং শেষে ফোন টিপছিল। তখনই হঠাৎই সুগার মনে পড়ে ও সকালে তের অ্যাসাইনমেন্টের সকল পেপার সেখানে নিয়ে এসেছে, যেন তে এখানে আসে আর জাঙ্কুক যেন তের সাথে দেখা করতে পারে। কথাটা মনে পড়তে সুগা এক দৌড় দিয়ে নিজের কেবিনে গেল। গিয়ে সকল পেপার গুলো নিয়ে রুম থেকে বাইরে বের হয়ে এলো। তখনই ওর কানে জাঙ্কুকের চিল্লাচিল্লির শব্দ ভেসে আসলো। সুগা দ্রুত দৌড়ে সেখানে চলে এসেছে। জাঙ্কুকের চিল্লানি শুনে ইউনো সেখানে চলে এসেছে এবং এসে সবটা ঘটনা জানতে পেরেছে। জাঙ্কুক সেই সুহি নামের মেয়েটাকে কিছু বলতেই যাবে, তার আগে ওর অফিসের দরজার দিকে নজর গেল। দেখলো তে বসা থেকে উঠে চলে যাচ্ছে। জাঙ্কুক দ্রুত গিয়ে তের হাত চেপে ধরে আটকিয়ে দেয়। কোথায় যাচ্ছ তুমি? হাত ছাড়ো না আমার। বাসায় যাচ্ছি আমি। এখন আমার সেই অ্যাসাইনমেন্টের কোনো প্রয়োজন নেই। সময় চলে গেছে আর সেগুলো আর জমা দেওয়া হবে না। এখন তোমার কোথাও যেতে হবে না, আমি একটু পরে গিয়ে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। তে হাত টানাটানি করতে করতে কিছু বলতেই যাবে, তখনই তে আর জাঙ্কুকের সামনে সুগা এসে হাজির হয়। বোন, এই নে তোর অ্যাসাইনমেন্টের পেপার। সুগাকে দেখে যেন তের মাথায় রাগ উঠে গেছে। তে জাঙ্কুকের হাতে থেকে নিজের হাতটা ছাড়িয়ে হন হন করে সুগার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ওর হাত থেকে অ্যাসাইনমেন্টের পেপার গুলো নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, তোর অ্যাসাইনমেন্টের পেপার দেওয়ার বুঝতে কিলাই আমি। এখন এগুলো দিয়ে কি করবো? তুই এখন একটা কাজ কর, এগুলো সব পানিতে ভিজিয়ে খা। বলেই তে সুগাকে এলো পাথারি কিল ঘুষি চড় মারতে লাগলো। বেচারা সুগা তেকে থামানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই থামাতে পারছে না। তে ওর গায়ের যত শক্তি আছে সব দিয়ে সুগাকে মারতে লাগলো। এটা দেখে এদিক থেকে ইউনোর যেন রীতিমতো হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এবার জাঙ্কুকেরও তের কাণ্ড কারখানা আর সুগার অবস্থা দেখে হাসি পাচ্ছে। এদিকে অফিসের সবাই ভয়াত্মক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, কারণ ওনারা এতক্ষণে বুঝে গেছে যে তে সত্যি সুগার বোন হয়। এতক্ষণ কয়েকজন মিলে যেভাবে তেকে অপমান করেছে সেটার পরিণতি ভয়ঙ্কর হবে, সেটা সবাই একটু হলেও আন্দাজ করতে পারছে। সুহি নামের মেয়েটা তো ভয় একদম মাথা নিচু করে কাঁপাকাঁপি করছে। তখনই একজন স্টাফ এসে ফিসফিসিয়ে বলতে লাগলো, মিস হান সুহি, আজকে তো আপনি শেষ। স্যাররা আপনাকে কি করবে সেটা তো আপনি ভাবতেও পারছেন না। দেখেই বোঝা যাচ্ছে ওই মেয়েটা ওনাদের সবার আদরে। না হলে একবার ভাবুন, যে জিয়ন জাঙ্কুককে এখনো পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকাতে অব্দি দেখিনি, সে এই মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসেছে আর মেয়েটার রাগ ভাঙানোর চেষ্টা করছিল। এতদিন হয়ে গেল এই অব্দি ইউনো স্যারকে একটা মুচকি হাসি দিতে দেখিনি। উনি যেভাবে হাসতে পারেন সেটা তো আমরা কল্পনাই করতে পারি না। আর সুগা স্যারের প্রথম দিনই অফিসে একটা মেয়ের সঙ্গে ধাক্কা লেগেছিল, মনে আছে আপনার সেই ব্যাপারটা? মেয়েটাকে কিন্তু সেই দিনই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। আর সেই মানুষটা এই মেয়েটার হাতে এতগুলো মার খাচ্ছে, উল্টো এই মেয়েটার গায়ে একটা আঘাত পর্যন্ত করছে না। আর আপনি এই মেয়েটাকে অনেক কিছু বলে অপমান করেছেন। আপনার কপালে আজকে অনেক বড় দুঃখ আছে। আপনাকে তো আমি অফিসে শুরুর প্রথম দিকেই বলেছিলাম যে না জেনে শুনে কিছু করবেন না, এখন শুধু আল্লাহ আল্লাহ করুন। কি জানেন জীবন আপনার থাকবে কিনা। মেয়েটার কথা শুনে সুহির ভয় যেন আরো 1000 গুণে বেড়ে গেল। এদিক থেকে তো তে ইচ্ছা মতো সুগাকে মেরেই যাচ্ছে। এবার সুগা থেকে থামাতে থামাতে বলল, তে শোন আমার কথা শোন, বিশ্বাস কর এই প্ল্যানটা আমার না, এই সব আইডিয়া ইউনো আমাকে দিয়েছে। ও বলেছে অ্যাসাইনমেন্ট গুলো এখানে নিয়ে আসতে, তাই তো আমি এখানে নিয়ে এসেছি। তাছাড়া বল, তোর কোনো কিছুতে হাত দেওয়ার আমার সাহস আছে? সুগার কথা শুনতে তে সুগাকে ছেড়ে দিয়েছে। এবার তে গিয়ে ইউনোকে মার শুরু করলো। ইউনোকে ওর চুল ধরে ইচ্ছা মতো কয়টা দিয়েছে। তে খুব ভালো করে জানে এই বদের হাড্ডিটার মাথা থেকে সবকিছু বের হয়। তে শোন, আর কখনো এরকম ভুল করব না, প্রমিস। তোর সঙ্গে আর কখনো এরকম মজা করব না। শয়তান ছেলে, আমি তো আজকে তোকে মেরেই ফেলবো। সবসময় মাথার মধ্যে পথ বুদ্ধি ঘোরে, তাই না? আমি আজকে বাড়িতে গিয়ে বাবাইকে সব বলে দিব, তারপর দেখিস বাবাই তোর কি অবস্থা করে। এই না প্লিজ, তুই না আমার কিউট সোনা বোন, আব্বুকে কিচ্ছু বলতে যাস না। আজকে যতই ভালো ভালো কথা বলিস না কেন, আমি আজকে তোদের বাড়িতে গিয়ে বাবাইকে সবকিছু বলে দেব, সঙ্গে মামুনিকেও বলে দিব। কথাটা বলেই তে তো ইউনোর পিঠের উপর ধাম কিল বসাতে লাগলো। জাঙ্কুক দেখলো তে থামার কোনো নাম গন্ধই নেই। ইউনো তো শুধু তেকে থামানোর চেষ্টা করছে। এবার তো জাঙ্কুক দ্রুত গিয়ে তেকে ছাড়িয়ে নিয়ে আসলো, কিন্তু তে তো শুধু এগিয়েই যাচ্ছে। এবার জাঙ্কুক তের হাত ধরে টেনে নিজের কেবিনের সামনে নিয়ে গেল আর তেকে ভিতরে ঢুকিয়ে কেবিনের দরজাটা আটকিয়ে দিল। কিন্তু তে তো ভেতর থেকে চেঁচামেচি শুরু করে দিয়েছে। এই, আপনি আমাকে এখানে আটকে দিলেন কেন? দরজাটা খুলুন বলছি, না হয়তো আমি আপনার দরজা ভেঙে একদম টুকরো টুকরো করে ফেলবো। আজকে আমার হাত থেকে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমি ওদেরকে বিল্ডিং এর উপর থেকে ফেলে দেব, ওদের মাথা আমি একদম ফাটিয়ে দেব। ওরা আমাকে সব সময় জ্বালায়।
যায়। তের কথা শুনে জাঙ্কুক মুচকি মুচকি হাসছে। তে পাখি, তুমি রেগে গেলে একদম বাচ্চাদের মতো হয়ে যাও, পাগলি একটা। কি হলো, দরজাটা খুলুন বলছি। তে পাখি, তুমি বরঞ্চ এখন দরজার সাথে মারামারি করো, আমি একটু পরে দরজাটা খুলে দিব। বলে জাঙ্কুক নিজের কেবিনের সামনে থেকে চলে গেল। বজ্জাত বেটা একটা, নিজে যেমন স্টাফ গুলোকেও তেমন রেখেছে, অসভ্য। জাঙ্কুক নিজের কেবিন থেকে আস্তে আস্তে জাঙ্কুকের মুখে আর সেই মুচকি হাসিটা নেই। ওর চেহারায় স্পষ্ট রাগের ছাপ ফুটে উঠেছে। জাঙ্কুকের এবার দুটো চোখ লাল হয়ে গেছে। জাঙ্কুক সবসময় চাইতে সামনে স্বাভাবিক থাকতে। এবার জাঙ্কুক এসে সুগা আর ইউনোর সামনে দাঁড়ালো। তোদেরকে অতিরিক্ত পাকামো করতে বারণ করেছিলাম না আমি? তারপরও কেন তোরা এটা করলি? আমি কি কিছু করতে বলেছিলাম তোদের? আর করেছিস যখন, এটা মনে রাখবি না যেতে এখানে আসতে পারে। সরি ব্রো, আসলে তুমি হঠাৎ করে জরুরি তলবে মিটিং থাকলে তো, তাই সবকিছু মাথা থেকে বের হয়ে গিয়েছিল। হ্যাঁ, সুগা একদম ঠিক বলেছে। সরি ভাইয়া, আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন যা দুইজনই ভার্সিটিতে গিয়ে তোর সমস্ত অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসবি। হ্যাঁ ভাইয়া, সেটা তো অবশ্যই। রাত 12টা বেজে গেলেও না আমরা গেলে তের পেপার জমা নিতে স্যার ম্যাডামরা একদম বাধ্য। তার আগে আমরা একটু আমেরিকার প্রেসিডেন্টকে দেখে নিই, একটা অটোগ্রাফ নিয়ে আসি। কি বলিস সুগা? অবশ্যই, আমিও তো একটু দেখি আমেরিকার প্রেসিডেন্ট দেখতে কেমন। ভাব আমরা কতটা লাকি, স্বয়ং প্রেসিডেন্ট মহাশয় আমাদের অফিসে চাকরি করতে এসেছে। আর আমরা তো এতদিন ওনাকে চিনতেই পারিনি, তাই ভালোভাবে খাতির যত্ন করতে পারিনি। আজকে যখন উনি নিজেই আমাদের পরিচয়টা দিয়ে দিল, তাহলে এখন ভালোভাবে খাতির যত্নটা করেই ফেলি। এই বলেই গিয়ে সেই দুইটা ছেলেকে ইচ্ছা মতো মারতে লাগলো। অফিস ভর্তি লোক, তার মধ্যে সুগা আর ইউনো ছেলে দুইটাকে ইচ্ছা মতো পেটাচ্ছে। আর কিছুদিন আগে জানলে আমেরিকার প্রেসিডেন্ট দুইটাকে ভালোভাবে খাতির যত্ন করার জন্য আরো অনেক কিছু রেডি করে রাখতাম। মারতে মারতে ছেলে দুইটার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তবে সুগা আর ইউনোর সেদিকে কোনো আক্ষেপই নেই। ওরা নিজেদের রাগ সব ছেলে দুইটার উপর ঝাড়ছে। এদিকে কিছুক্ষণের মধ্যেই দুইজন বডিগার্ড আসলো। জাঙ্কুক ইশারা করতেই সেই দুইজন বডিগার্ড সুহিকে ধরে সেখান থেকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। সুহি অনেক চেঁচামেচি করে হাত পা ছোটাছুটি করার চেষ্টা করছে। বাকি স্টাফ গুলো সুহির দিকে হা করে তাকিয়ে আছে। বডিগার্ড গুলো সুহিকে সেখান থেকে টানতে টানতে নিয়ে গেল এবং একটা গাড়ির ভেতরে নিয়ে সেখান থেকে চলে গেল। কেউ ওকে বাঁচানোর জন্য ভয়ে সামনেও এগিয়ে এলো না। এদিক থেকে সুগা আর ইউনো সেই ছেলে দুটোকে পুরো জনমের মতো শাস্তি দিয়ে দিয়েছে। এরপর সুগা আর ইউনো কয়েকজন বডিগার্ড ডেকেছে যেন এই ছেলে দুটাকে নিয়ে গিয়ে এখন হসপিটালে ভর্তি করে দেয়। রীতিমতো বডিগার্ডরাও সেই কাজটাই করেছে। কিছুক্ষণের মধ্যেই সুগা আর ইউনো বের হয়ে পড়লো ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। ওরা যেতেই জাঙ্কুক ম্যানেজারকে ডাক দিয়েছে। ম্যানেজার এসে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে আছে। ম্যানেজার সাহেব, অফিসের সিসি ক্যামেরা ভালোভাবে চেক করুন। এরপর দেখুন ওই সময় কে কে হেসেছিল। তাদের সবগুলোকে স্যালারি দিয়ে এই অফিস থেকে সালাম জানান। একটাকেও যেন অফিসে না দেখি আমি। আর নতুন করে লোক অ্যাপয়েন্ট করুন। বলেই জাঙ্কুক নিজের কেবিনের দিকে হাঁটা ধরলো। ম্যানেজার বোকার মতো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সামান্য এতটুকু একটা বিষয়ে এতগুলো লোককে অফিস থেকে বের করে দেবে, তাহলে তো তাকে অনেক সাবধানে থাকতে হবে। গাল ফুলিয়ে জাঙ্কুকের কেবিনের মধ্যে একটা চেয়ারে বসে আছে। ও অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করেছে কিন্তু কেউ দরজা খোলেনি। তাই বিরক্ত হয়ে এখন নাক ফুলিয়ে বসে আছে। তের পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। বড্ড বেশি ক্ষুধাও লেগেছে। হঠাৎই দরজা খোলার শব্দে তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দেখলো জাঙ্কুক ভেতরে আসছে। সাথে খাবারের ট্রে হাতে করে একটা ছেলেও এসেছে। ছেলেটা টেবিলের উপর খাবারগুলো রেখে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক ভিতরে ঢুকে কেবিনের দরজা লক করে দিল। তে তো দ্রুত করে উঠে দাঁড়িয়েছে। আপনি দরজাটা লক করলেন কেন? তোমাকে রেপ করব তাই দরজা লক করেছি। হোয়াট? কি বলছেন আপনি এসব? আপনার মাথাটা ঠিক আছে তো? তো কি আর বলবো? তুমি এমন ভাবে আমাকে প্রশ্নটা করলে যেন আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করার জন্য এসেছি। ওকে, সরি, ভুল হয়ে গেছে। এখন দরজাটা খুলে দিন, আমি বাসায় যাব। চুপচাপ ওইখানে বসে থাকো। সময় হলে আমি নিজে তোমাকে বাসায় নিয়ে যাব। না, আমি এখনই বাসায় যাব। এই মেয়ে, তোমাকে বসতে বলেছি না? চুপচাপ বসো, না হলে এখন আমি তোমাকে মাথায় তুলে আছাড় মারবো। যখন ওই মেয়েটা তোমাকে অপমান করছিল তখন তো তুমি কিছু বলতে পারোনি, আর এখন আমার কথা অমান্য করছো? ভালোই ভালো এখানে বসে থাকো, না হলে পা ভেঙে তোমাকে এখানেই বসে রাখবো। তে রেগে গিয়ে ফুসতে ফুসতে গিয়ে চেয়ারের উপর ধাপ করে বসে পড়লো। এদিকে জাঙ্কুক গিয়ে নিজের চেয়ারে বসতে লাগলো। এরপর জাঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আই হেট ইউ টু। এখন ওইখানে চুপচাপ বসে থাকো। জাঙ্কুকের কথা শুনে তের চোখ দুটো যেন বড় বড় হয়ে গেল। তে তো সবাইকে আই লাভ ইউ টু বলতে শুনেছে, কিন্তু কখনো কাউকে আই হেট ইউ টু বলতে শোনেনি। জাঙ্কুক টেবিলের উপরে থাকা খাবারগুলো তের দিকে এগিয়ে দিল। সকালে ব্রেকফাস্ট না করেই চলে এসেছো তাই না? আপনাকে কেন বলবো? তোমাকে
মুখ ফুটে বলতে হবে না, তোমার এই শুকনো মুখটাই বলে দিচ্ছে। আর আমি খুব ভালো করে জানি যে তুমি টেনশনে থাকলে খাওয়া দাওয়া ঠিক মতো করো না, বিশেষ করে যখন এক্সাম আসে তখন। আপনি কিভাবে জানলেন? সেটা তোমার না জানলেও চলবে। চুপচাপ ভালো মেয়ের মতো খাবারগুলো খেয়ে নাও। অলরেডি দুপুর হয়ে যাচ্ছে, আর দেখে মনে হচ্ছে নিশ্চয়ই খুব ক্ষুধাও লেগেছে। হ্যাঁ, ক্ষুধা তো লেগেছে, কিন্তু খাবো না। আগে বলুন, আপনি এত কিছু কিভাবে জানলেন? কে আপনাকে বলেছে? আপনি আমার সম্পর্কে সবকিছু কিভাবে জানেন? শোনো, সময় হলে ঠিক সবকিছু জানতে পারবে। এখন এত জেদ না করে চুপচাপ খাবারগুলো খেয়ে নাও। বলবেন না তো? ওকে, আপনার বলতে হবে না, আমি এক্ষুনি বাসায় চলে যাচ্ছি। বলেই তে চেয়ার থেকে উঠে দরজার দিকে হাঁটা দিল। জাঙ্কুক দ্রুত করে নিজে চেয়ার থেকে উঠে এসে তের হাতটা চেপে ধরেছে। তোমার সাহস কিভাবে হয় আমার অনুমতি ছাড়া এখান থেকে চলে যাওয়ার? আর তোমার সবকিছু জানার এত আগ্রহ কেন? আর তুমি কি বা জানতে চাও? তোমার সম্পর্কে আমি এই সব জিনিস কিভাবে জানি? তাহলে শোনো, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, সবটা। এই 4টা বছরের আমি তোমার সম্পর্কে প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব রেখেছি। তুমি কোথায় যাও, কি করো, কি খেতে পছন্দ করো, কি খেলে তোমার সাইড এফেক্ট হয়, কোন পরীক্ষায় কি মার্কস পেয়েছো, কোন সাবজেক্টে ভালো করেছো, কোনটাতে খারাপ করেছো, সবকিছুই আমার নখ দর্পণে আছে। ইনফ্যাক্ট তোমার কয়টা ড্রেস আছে আর কয়টা জুতা আছে আর সেগুলো কি কালারে সেগুলো আমি জানি। এবার তে জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে রইল। তে তো বুঝতেই পারছে না জাঙ্কুক সত্যি বলছে এগুলো না মিথ্যা বলছে। তের হঠাৎ কিছু একটা মনে পড়তেই ওর মুখটা কালো অন্ধকারে ছেয়ে গেল। এত যখন জানেন, তাহলে সেদিন আমাকে কেন ভুল বুঝে চলে এসেছিলেন? কেন সেদিন আমাকে বুঝতে পারেননি? ইনফ্যাক্ট আমার সাথে তো একটু দেখা করেও আসেননি। মানে আপনি যে সেদিন আমাকে টাচ করেছিলেন তার জন্য আমি কান্না করিনি। তাহলে কেন কান্না করেছিলে? আমার পুরনো একটা স্মৃতি মনে পড়ে গিয়েছিল, তাই কান্না করেছি। আমার ইচ্ছা হয়েছে, আমি কান্না করেছি। তাতে আপনার কি? আর আমি কান্না করেছি বলে আপনার ভুল বুঝতে হবে? কি করব আমি তে পাখি বলো? তোমার চোখের পানি আমি একদমই সহ্য করতে পারি না। তোমাকে কাঁদতে দেখলে আমার মাথা ঠিক থাকে না, নিজেকে কেমন পাগল পাগল লাগে। সেদিন তুমি যখন কান্না করেছিলে তখন আমার মাথায় শুধুমাত্র একটা কথাই আসছিল, আমার জন্য আমার তে পাখি কান্না করেছে। আমি আমার পাখিটাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমাকে ভুল বুঝিনি, বিশ্বাস করো। শুধু চেয়েছিলাম তোমার থেকে দূরে চলে আসতে, যেন তুমি আর কখনো কষ্ট না পাও। তাই জন্য তো এই কয়েকটা দিনে তোমার খোঁজও নেইনি, তোমার ধারে কাছেও যায়নি। জাঙ্কুকের কথাই এবার তের চোখ দুটো ছলছল করতে লাগলো। এই লোকটা ওর কথা সব সময় কত ভাবে, আর ও কিনা বোকামি করে করে বারবার এই লোকটাকে কষ্ট দেয়। তবে তের ভেবে ভালো লাগছে যে জাঙ্কুক ওকে সত্যি ভুল বোঝেনি। তে পাখি, তুমি তো আমাকে একদমই পছন্দ করো না, তাই না? তাহলে আমি তোমাকে ভুল বুঝলাম কি ঠিক বুঝলাম তাতে তো তোমার কোনো কিছু যায় আসার কথা না। তাহলে তুমি আমাকে এই কথাটা কেন জিজ্ঞাসা করছো? আমি জানি না, আমি কিছুই জানি না। আমি এসব কেন করছি আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝতে পারি না। শুধু আমি এটাই জানি আপনি আমাকে ভুল বুঝবেন না। আহা, তুমি এসব কি বলছো তে পাখি? পৃথিবীর সকল মানুষ একজন হয়েও যদি তোমার বিপরীতে সাক্ষী দেয়, তাহলেও আমি তোমাকে কখনো অবিশ্বাস করবো না, কখনো ভুল বুঝবো না। বলেই জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। আজকে তেও কিছু বলল না, চুপটি করে জাঙ্কুকের বুকে মাথা গুজে রাখলো। জাঙ্কুকের ঠোঁটের কোণে অদ্ভুত প্রাপ্তির এক হাসি। ওর মন আর মস্তিষ্ক জানান দিচ্ছে যে খুব তাড়াতাড়ি ওর কাঙ্ক্ষিত জিনিসটা ওর হতে চলেছে।